ওদেরকে যখন বলবেন অডিট করার জন্য, তখন আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য হেল্প করবে, অবশ্যই কনসালটেন্স লাগে সেজন্য। আপনি নিজেদের করতে পারলে নিজেদের করবেন, করার পরে আপনি অডিট করে আপনি সার্টিফিকেশন পেয়ে যাবেন, আইএসও সার্টিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এটা এই পরীক্ষার জন্য হয়তো ইম্পর্টেন্ট না হলেও, মানে কোশ্চেন হয়তো আসবে না ডিপ লেভেলে, বাট এটা আপনার রিয়েল লাইফে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মোটামুটি আমরা ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে সার্টিফিকেশন, তো এটা সাইক্লোজি শেয়ার করতে হবে। এই জি সার্টিফিকেশন জি গুলো জি তো বলেন। আমরা অথেন্টিকেশনের জন্য। জি বলেন, একজন একজন বলেন। হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে ব্যাংকের জন্য হ্যালো। কি আমরা সিএস টা কি করি মেনলি কখনো, মানে এটা কি কমপ্লায়েন্স কেউ কি করেছে, প্র্যাকটিসটা কি? করে করে, অনেকে করে অনেকে করে না। এটা তো আসলে মানে কোনো, মানে হয়তো আহ, কোনো রেগুলেটরি বডি আপনাকে কনফার্ম করে না করতেই হবে, এই জন্য হয়তো অনেকে করে না, বাট অনেকে আবার করে। ঠিক আছে, চেক করে দেখা দরকার যে আমাদের কনফিগারেশনগুলো সিআইএস অনুসারে আমরা করছি কিনা, এটা করা উচিত। অনেকেই করে। হুম। এটা কি ডাটাবেস, লিনাক্স, উইন্ডোজ বা নেটওয়ার্ক ডিভাইসগুলো সিআইএস গাইডলাইন ফলো করে করা হচ্ছে কিনা দেখা উচিত। ঠিক আছে, সো এগুলো এগুলো নিয়ে আমি বলবো যে মানে এটা প্র্যাকটিক্যাল লাইফে খুব ইম্পর্টেন্ট করতে পারেন আর কি। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখেন ডিউ ডিলিজেন্স, ডিউ কেয়ার, এটা নিয়ে এখান থেকে কোশ্চেন থাকে ইউজুয়ালি, মানে থাকে মানে কি, এটা নিয়ে বহুত কোশ্চেন পাবেন আর কি, বিভিন্ন জায়গায়, অনলাইনে টনলাইনে সব জায়গাতেই। ডিউ কেয়ার আর ডিউ ডিলিজেন্স এই দুটোর মধ্যে মানে একটু কনফিউশন থাকে লোকজন। ডিউ কেয়ার যদি আমি বলি আর কি, ডিউ কেয়ার প্রথমটা বলি, ডিউ কেয়ার হচ্ছে দ্য প্র্যাকটিসিং দি ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস দ্যাট মেনটেন দ্য ডিউ ডিলিজেন্স এফোর্ট। আচ্ছা, আমি আরো সহজ করে বলি। ডিউ ডিলিজেন্স, ডিউ কেয়ার মানে কোনো অ্যাক্টিভিটি কেয়ারফুলি করা, উইথ ডিউ কেয়ার, উইথ কেয়ার। ডিউ কেয়ার মানে উইথ কেয়ার। হোয়াট এভার ইউ আর সাপোজ টু ডু, ইউ হ্যাভ টু ডু ইট উইথ কেয়ার, দ্যাট ইজ কল ডিউ কেয়ার, সাধারণ ভাষা যদি বলেন। ঠিক আছে, সে ফর এক্সাম্পল, আর হচ্ছে ডিউ ডিলিজেন্সটা হচ্ছে যে আপনি কি করবেন না না করবেন, এটাকে ডিপ অ্যানালাইসিস করে প্রসেস পলিসি বানানো, এটা আরো মোর ডিপ অ্যানালাইসিস করে করে। ঠিক আছে, আপনি কি করবেন কি করবেন না, আপনার অর্গানাইজেশন আপনি কি কাজ বা অন্যের কি কাজ, অন্যকে কি করতে হবে না করতে হবে, এই ডিউ ডিলিজেন্স এটা ডিপলি অ্যানালাইসিস করে এই প্রসেস পলিসি এস্টাবলিশ করে, এটাকে বলে ডিউ ডিলিজেন্স। ঠিক আছে, এর লেখা আছে, ফর এক্সাম্পল, ডিউ ডিলিজেন্স ইজ ডেভেলপিং এ ফর্মালাইজ সিকিউরিটি স্ট্রাকচার containing policy, standard, baseline, guideline, procedure, whereas due care is the continuation application of security। মানে এটা হচ্ছে যে ওই প্রসেস পলিসি গাইডলাইন যে বানানো, এটার ইমপ্লিকেশন হচ্ছে ডিউ কেয়ার উইথ কেয়ারফুল। ঠিক আছে, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন আসপেক্ট। ডিউ ডিলিজেন্স ইজ নোন অ্যাজ অ্যাবাউট, ইজ নোয়িং অ্যাবাউট হোয়াট শুড বি ডান and planning for it. Due diligence is the what should be done, আর ডিউ কেয়ার ইজ ডুইং দ্য রাইট থিংস ইন দ্য রাইট টাইম। মানে এটা হচ্ছে এক্সিকিউশন পার্ট বলতে পারেন, আর হচ্ছে যে প্ল্যানিং পার্ট, অ্যানালাইসিস পার্ট করে আপনি একটা জিনিস দাঁড় করালেন যেটা এখন এক্সিকিউট করতে হবে। এটা এখন এক্সিকিউট করার নামে হচ্ছে ডিউ কেয়ার এক্সিকিউট করা এবং রাইট টাইমে করা। ঠিক আছে, ইন টুডেজ বিজনেস এনভায়রনমেন্ট, আচ্ছা, প্রুডেন্স ইজ এ ম্যান্ডেটরি। এটা হচ্ছে প্রুডেন্স মানে হচ্ছে যে ভদ্রলোক আর কি, ভদ্র ভদ্র জিনিস আর কি, আইডল ম্যান। Showing due diligence and due care is the only way to disprove negligence in an occurrence of loss। আচ্ছা, এই জিনিসটা আমি একটু আপনাদেরকে একটু একটা অ্যানালজি, একটা গল্প বলি আর কি। সে ফর এক্সাম্পল, আপনি একটা অর্গানাইজেশনের ছোট লেভেলে কাজ করেন, সে ফর এক্সাম্পল আপনি উইন্ডোজের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাজ করেন আর কি। ঠিক আছে, সো একটা নতুন প্যাচ চলে আসছে, একটা সিকিউরিটি প্যাচ বা ভালনারেবিলিটি চলে আসছে, এটাকে প্যাচ করতে হবে। ঠিক আছে, তখন আপনি প্যাচ অ্যানালাইসিস করলেন, করার পরে আপনি রিস্ক আছে এখানে, দেখলেন যে ক্রিটিক্যাল প্যাচ, এটা না করলে সমস্যা হবে। আপনি করার পরে আপনার পার্ট হচ্ছে যে এইটুকু করে ম্যানেজমেন্টকে রিপোর্ট করা যে হ্যাঁ এখানে একটা সিকিউরিটি ইস্যু আছে, এবং এটা অ্যানালাইসিস করে দেখা গেছে এখানে এরকম ইম্প্যাক্ট, এরকম রিস্ক না করলে, আর এটা করলে এই হবে। এই টোটাল রিপোর্টটা আপনি আপনার ম্যানেজমেন্টকে দিয়ে দিলেন। ঠিক আছে, এখন ম্যানেজমেন্ট এটা করলো না। ঠিক আছে, ম্যানেজমেন্ট করলো ঠিক আছে, আমি করতেছি না কারণ আমার এখানে রিস্ক আছে, হ্যাঁ মানে সার্ভিস হ্যাম্পারের ইস্যু আছে, এটা করলো না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সাম 2-3 days লেটার অন দেখা গেলো যে একটা ইনসিডেন্ট, এটার জন্য একটা ইনসিডেন্ট ঘটলো। ঠিক আছে, এখন আপনি যেহেতু উইথ ডিউ কেয়ার আপনার পার্টটা করেছেন এবং ইট ইজ বিন এভিডেন্টেড, দেন ইউ উইল নট বি লায়েবল ফর দ্যাট। এই ইনসিডেন্টের জন্য আপনি আপনার কাজটা যেহেতু করেছেন,
হ্যাঁ, ওই সেটাই বলছে যে আপনার কাজের নেগলিজেন্সি ছিল না, আপনি আপনার কাজটা করছেন, কিন্তু ফাইনালি অ্যাপ্রুভ হয়নি বলে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়নি, দ্যাটস ওয়াই আজকে ম্যাটালাইজড হয়েছে ইনসিডেন্টটা। এর জন্য দায়ীকে ওই ম্যানেজমেন্ট যে অ্যাপ্রুভ করেনি তার নেগলিজেন্সি এটা দায়ী, সে কথাটা বলা হচ্ছে। ইট ইস today's business management showing the due diligence and due care is the only way to disprove English in an occurrence of law। মানে যদি আপনার মানে এরকম কোনো ইনসিডেন্ট হয় এবং সেখানে যদি মানে হচ্ছে যে সাধারণত কি হচ্ছে নেগলিজেন্সি থাকে, তখন এগুলো হয় আর কি, সেই কথাটা বলতেছে। এবং আপনি যদি ডিউ কেয়ার আর ডিউ ডিলিজেন্সটা রাইটলি ফলো করে প্রুভ করতে পারেন যে আপনি করছেন, স্টিল এটা কোনো যদি ইস্যু হয়, তারপরও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা প্রুফ করবে যে তোমার কোনো নেগলিজেন্সি এখানে ছিল না, তুমি রাইটলি করেছো। এই জন্য ডিউ কেয়ার ডিউ ডিলিজেন্সটা রাইটলি করা উচিত। সিনিয়র ম্যানেজমেন্ট মাস্ট শো দ্য ডিউ কেয়ার অ্যান্ড ডিউ ডিলিজেন্স টু রিডিউস দেয়ার লাইবিলিটিস হোয়েন এই লস ওকার। এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে, যে কোনো একটা ইনসিডেন্টের যদি হওয়ার পরে এখানে যদি দেখা যায় যে ম্যানেজমেন্টের নেগলিজেন্সি ছিল, মানে সে ডিউ কেয়ার এবং ডিউ ডিলিজেন্স ওয়েতে এই কাজটা সম্পূর্ণ করে নাই, তখন দায়িত্বটা তার উপরে বর্তাবে। আর যদি না, আর যদি করে থাকে, তাহলে অ্যাটলিস্ট এটা বলবে যে দে হ্যাভ ডান দেয়ার পার্ট উইথ ডিউ কেয়ার অ্যান্ড ডিউ ডিলিজেন্স, বাট স্টিল ইস্যু গট হ্যাপেন, দেন এটা হয়তো ছাড় পাইতে হবে। যেমন রেগুলেটরি বডি তখন অ্যানালাইসিস করে দেখবে যে আসলে এটা কি তাদের নেগলিজেন্সি ছিল কিনা, নাকি ডিউ কেয়ার বা ডিউ ডিলিজেন্সের সাথে করছে। যদি দেখে যে ডিউ কেয়ার ডিউ ডিলিজেন্সের সাথে করছে, তখন হয়তো সেটা সে লাইটলি নেবে। আর যদি দেখে যে তাদের নেগলিজেন্সি ছিল, ম্যানেজমেন্টের হোক বা নিচের জেনারেল হোক, তখন সেটাকে কিন্তু তারা সিরিয়াসলি নেবে। হ্যাঁ, এই আর কি বাংলা মেথডে মানে বুঝে দিলাম আর কি। ঠিক আছে, বুঝতে বুঝতে পারছেন তো? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। সেটা প্লিজ। হচ্ছে যে আমরা তো প্রতিনিয়ত রিস্ক তো অ্যানালাইসিস করি, লাইক ধরেন যে সিএস বা আপনার ভালনারেবিলিটি। সো এইগুলো কি মানে আসলে আমরা কোনো অটোমেশন কি আছে, মানে অর্থাৎ আমরা কি কোনো টুলস এর সাপোর্ট নেই, নাকি এটা টোটালি মানে আপনার ম্যানুয়াল জব, লাইক প্রতিদিন আমাদেরকে চেক করা, দেখা, মানে রিস্ক অ্যানালাইসিসটা আসলে কিভাবে হয় এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। আহ, মানে আপনার কেউ এখানে আসেন না, টুলস ইউজ করেন কিনা ভার্নামেন্ট ম্যানেজ করার জন্য? ভার্নামেন্ট ম্যানেজ করার জন্য টুল আছে, ঠিক আছে। দেখেন, রিস্ক, ভার্নাবিলিটি, ভার্নাবিলিটি থেকে রিস্ক তৈরি হয় আর কি। একটা হচ্ছে যে রিস্ক অ্যানালাইসিস করা, সেটা হচ্ছে যে আপনার টুলও আছে, প্লাস আপনাকে ম্যানুয়ালি করতে হবে। রিস্ক অ্যাসেস করা, রিস্ক অ্যাসেস করা প্রথম কাজ, তারপরে রিস্ক ম্যানেজ করা। এর ম্যানেজের একটা পার্ট হচ্ছে রিস্ক অ্যাসেস। এর আর একটা পার্ট হচ্ছে ভার্নাবিলিটি অ্যাসেস করা। ভার্নাবিলিটি আপনার হাজার হাজার ডিভাইস, এর মধ্যে আপনি যদি ম্যানুয়ালি করতে চান আপনাকে অনেক সময় লাগবে, রাইট? এই জন্য কি করতে হবে, এই জন্য আমরা টুল দিয়ে এই কাজগুলো করে থাকি, যে এই সিস্টেমের মধ্যে কি কি ভার্নাবিলিটিস আছে, টুল চালায়। অনেকগুলো টুল আছে, নেসেস আছে, নেক্সপোস আছে, এরকম ভার্নাবিলিটি ম্যানেজমেন্ট টুল আছে। ভার্নাবিলিটি স্ক্যানিং টুল আছে, আপনি জানেন, জানেন মনে হয়, অনেকে জানে, রাইট? কেউ কেউ নেসেস ইউজ করেন না এখানে, স্ক্যানিং টুল। জি করছি। এই তো, ওই যে দেখেন নেসাস টুল আছে, সে টুল আপনাকে অটোমেটিক্যালি স্ক্যান করে রিপোর্ট জমা দিবে এইচটিএমএল এ বা এক্সেল এ বা পিডিএফ এ। আপনার এই সিস্টেমে এই ভার্নাবিলিটি আছে, এই তার সিকিউরিটি, মানে হচ্ছে যে আপনার কি সেভিরিটি এবং এর মিটিগেশন এইভাবে করতে হবে। দেখেন, আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, কিন্তু ম্যানুয়ালি করা তো মানে কোয়াইট ডিফিকাল্ট, টাইম কনজিউমিং, রাইট? এটা আপনি রাইটলি বের করতে পারবেন, ডিফিকাল্ট। সো টুল ইউজ করা হয় সাধারণত এগুলোর ক্ষেত্রে, ঠিক এই আছে। টুলগুলো কি ফ্রি নাকি আপনাকে টুলগুলো ফ্রি আছে, কমার্শিয়াল আছে, কারণ কমোডিটি ভার্সন আছে, কিন্তু কমোডিটি ভার্সন দিয়ে আপনি বেশি কাজ করতে পারবেন না, আগাতে পারবেন না, এই জন্য আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে। নেসাস নেক্সপোজ এগুলো আর কি। ঠিক আছে, পড়াশোনা করার জন্য কমিউনিটি ভার্সন দিয়ে শুরু করতে পারেন। শুরু আর করতে পারেন। হচ্ছে যে ক্র্যাক পাওয়া যায়। হুম, যা ক্র্যাক, ক্র্যাক করবো না আমরা, মানে কমিউনিটি ভার্সন দিয়ে করবো আর কি, শেখার জন্য, রাইট? ঠিক আছে, মানে এগুলো নিয়ে আরো কথা বলবো ইনশাল্লাহ পরে এক সময়। মানে মানে আমি আজকে হয়তো সময় নাই, আর কিছু কথা গল্প করতাম। আহ, আমি কিন্তু গল্পের ছলে পড়বো আর কি, আমরা কেমন বলেন? তাহলে কি বেশি মনে থাকবে কিন্তু, রাইট? অনেক গল্প গল্প করবো আর কি। আচ্ছা, এই জায়গাটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা সিকিউরিটি, এই যে পলিসি, স্ট্যান্ডার্ড, প্রসিডিউর, গাইডলাইন, এই চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট। গাইডলাইন, বেসলাইন একটা, পাঁচটা আছে, হ্যাঁ, বেসলাইন একটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। হুম, এটা সিকিউরিটি পলিসি হচ্ছে যে সবার উপরে বসে থাকে। ইটস এ রিফ্লেকশন অফ ম্যানেজমেন্ট, রিফ্লেকশন অফ বোর্ড, যে হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন বা টুয়ার্ডস মাই টিম,
বোর্ড এরা গাইডলাইন একটা স্টেটমেন্ট দিয়ে দেবে আর কি। হাই লেভেল ডকুমেন্ট ইট ডিফারেন্স স্ট্র্যাটেজি, সিকিউরিটি অবজেক্টিভ, ভিশন, মিশন, গোলস আউটলাইন বা দ্য সিকিউরিটি ফ্রেমওয়ার্ক অফ দ্য অর্গানাইজেশন। It often used as the proof that senior management had exercised the due diligence. দেখছেন, এই পলিসি থাকা মানে এটা সিনিয়র ম্যানেজমেন্ট তাকে এসছে এটা বলা যায়। এবং সিনিয়র ম্যানেজমেন্ট যে ডিউ ডিলিজেন্স এবং এটাকে ইগনোর করে না, মানে নেগলিজেন্সি এখানে করে না, সেটা প্রুফ করে আর কি। যে পলিসি আছে মানে, এবং পলিসি অ্যাপ্রুভড বাই ম্যানেজমেন্ট, তার মানে এই কোম্পানিটা সিরিয়াস অ্যাবাউট দ্য সিকিউরিটি অথবা আইটি প্রসেস পলিসি নিয়ে। ঠিক আছে, এই জন্য সিকিউরিটি পলিসিটা অবশ্যই অবশ্যই অ্যাপ্রুভ বাই ম্যানেজমেন্ট হতে হবে। সিকিউরিটি পলিসি আর কম্পালসরি, এবং এটা একটা কম্পালসরি ডকুমেন্ট। সিকিউরিটি পলিসি ক্যান বি স্পেসিফিক, কোনো স্পেসিফিক ডিপার্টমেন্ট ওয়াইজও হতে পারে ইভেন, এবং কোম্পানি ওয়াইজ হতে পারে। এরপরে সিকিউরিটি স্ট্যান্ডার্ড হচ্ছে যে এই পলিসি থেকে আসলে অন্যগুলো ড্রাইভ করা হয়। আমি এই পলিসিকে মাথায় রেখে আমি বলবো যে আমি তাহলে কোন স্ট্যান্ডার্ড ফলো করবো, এনএসটি ফলো করবো নাকি নাকি আইএসও ফলো করবো। ঠিক আছে, এটা আপনি করতে পারেন। হ্যাঁ, তারপর আইএসও করলেন। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে ওয়ান্স দি মেইন সিকিউরিটি পলিসিস আর সেট, দেন দি রিমেনিং সিকিউরিটি ডকুমেন্টেশন ক্যান বি ক্রাফটেড আন্ডার দি গাইডলাইন্স অফ দিস পলিসিস। প্রথমে পলিসি থাকবে, তার আন্ডারে এই পলিসিকে মাথায় রেখে সিকিউরিটি স্ট্যান্ডার্ড বানাতে হবে। স্ট্যান্ডার্ড ডিফাইন কম্পালসরি রিকোয়ারমেন্ট অফ দি হোমোজিনিয়াস ইউজার অফ আর। যেমন স্ট্যান্ডার্ড আমি বলি যে আপনি একটা অর্গানাইজেশনে বললেন যে আমার এখানে সমস্ত এন্ড ইউজারের পিসি উইন্ডোজ 2011 হতে হবে বা 10 হতে হবে। সো এটাই, এবং এটার আর্কিটেকচার এরকম হতে হবে, এবং এখানে প্রত্যেকটা পিসিতে এন্টিম্যালার থাকতে হবে, অমুক ভার্সনের এন্টিম্যালার থাকতে হবে, এবং এর ডেলি বেসিসে আপডেট হতে হবে। এগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, মানে ডেলি বেসিসে আপডেট না, মানে এটা থাকতে হবে। বা লিনাক্স, এখানে সমস্ত লিনাক্স সিস্টেম কি হতে হবে, REHL 8 হতে হবে আর 9 হতে হবে। ঠিক আছে, এটা থাকতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ডটা কম্পালসরি বা ম্যান্ডেটরি ডকুমেন্ট, এটা থাকতে হবে। ঠিক আছে, বেসলাইন হচ্ছে যে মিনিমাম যে বেসলাইনটা থাকা উচিত একটা অর্গানাইজেশনের, সেটাকে বলা হচ্ছে ডিপেন্ড দ্য মিনিমাম লেভেল অফ সিকিউরিটি দ্যাট ইভেন সিস্টেম থ্রু আউট দ্য অর্গানাইজেশন মাস্ট মেট। যেমন ধরেন উইন্ডোজ সিস্টেমগুলোর মধ্যে এন্ড পয়েন্ট সিকিউরিটি থাকতে হবে, হার্ডনিং থাকতে হবে, সিএস গাইডলাইন বানাতে হবে, পাসওয়ার্ড পলিসি এরকম হতে হবে, পাসওয়ার্ড 8 ক্যারেক্টারের বেশি হতে হবে, এবং মানে এরকম হতে হবে। প্লাস সিস্টেমে অ্যাক্সেস করতে গেলে জাম্প হোস্ট ইউজ করতে হবে, যে কোনো সিস্টেম থেকে যে কোনো সার্ভার থেকে যে কোনো সার্ভার লগ ইন করা যাবে না, ভিপিএন করতে গেলে পলিসি। এটা হচ্ছে মিনিমাম বেস লাইন এগুলো। ঠিক আছে, বা আমাদের বিসিবি থাকতে হবে, এটা হচ্ছে মিনিমাম বেস লাইন, মিনিমাম সিকিউরিটি বেস লাইন। ঠিক আছে, যেগুলো না হলেই না, এটা একটা তৈরি করা হয় বেস লাইন ডকুমেন্ট। ঠিক আছে, বেস লাইন ইউজুয়ালি more operationally focused, এটা অপারেশনাল ফোকাস। বেসলাইন আর ইউজুয়ালি সিস্টেম স্পেসিফিক আর ওপেন, রেফার টু ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট, টিসেক, আইসিসেক, এগুলো এনআইএসটি স্ট্যান্ডার্ডের মধ্যে ফলো করে আর কি বেসলাইন। ঠিক আছে, ওখান থেকে ড্র করা হয়। আর গাইডলাইন হচ্ছে যে এই যে মানে বাংলাদেশ ব্যাংক আমাদের যেটা দেয়, বিটিআরসি যেটা দেয়, এটা কি গাইডলাইন না পলিসি কি বলেন তো? আমরা তো বলি যে বিটিআরসির পলিসি, বাংলাদেশ ব্যাংকের পলিসি। হ্যাঁ, এটা কি পলিসি না গাইডলাইন? গাইডলাইন। এটা হচ্ছে গাইডলাইন। এরা হচ্ছে আমাদের গাইডলাইন দেবে, পলিসি বানাবো হচ্ছে আমরা। কিন্তু আমরা আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যারা আছি, বাংলাদেশ ব্যাংক যেটা দেয় সেটা আসলে আমরা ম্যান্ডেটরি হিসেবে ধরে নেই। ওটা বাইরে যায় না তারা, ওরা যেটা বলে আসলে পলিসির মতো করে বলে, কারণ আমরা এতভাবে ওদের উপরে ডিপেন্ডেন্ট, বা ওরা আমাদের যেভাবে রেগুলেট করে আসলে ওয়ে নাই। ওরা যেগুলো তৈরি করে সেটা আসলে পলিসির মতোই করে, ওইটাই আমরা পলিসি হিসেবে ওখান থেকে কোনো কিছু বাদ দেওয়া ডিফিকাল্ট, যদি আপনার এখানে অ্যাপ্লিকেবল না। সে ফর এক্সাম্পল আপনি, ওরা ক্লাউডের গাইডলাইন দিয়েছে, ক্লাউড আপনার এখানে নাই, সো আপনি সেটা বাদ দিতে পারেন। গাইডলাইন ইজ নট এ ম্যান্ডেটরি ডকুমেন্ট, ইটস এ গাইডলাইন হুইচ ইউ ক্যান কাট অ্যান্ড কাট করতে পারেন আর কি, বা ক্রাফট করতে পারেন আর কি। ঠিক আছে, আর প্রসিডিউর হচ্ছে যে এটা ফাইনাল স্টেপ, এটা হচ্ছে ডিটেল স্টেপ বাই স্টেপ প্রসেস। ঠিক আছে, একটা ইমপ্লিমেন্টেশন কিভাবে করবেন, বা একটা সার্ভিস কিভাবে অপারেশন করবেন, এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ইজ দ্য ডিটেল স্টেপ বাই স্টেপ হাউ টু ডকুমেন্ট, এটা হাউ টু ডকুমেন্ট, এটা ডিসক্রাইব দ্য এক্সাক্ট অ্যাকশন নেসেসারি টু ইমপ্লিমেন্ট স্পেসিফিক সিকিউরিটি মেকানিজম, কন্ট্রোলার, সলিউশনস। ঠিক আছে, সিকিউরিটি পলিসি। সো গাইডলাইন নট এ ম্যান্ডেটরি ডকুমেন্ট, অন্যগুলো সিকিউরিটি পলিসি কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্ট, এরও ম্যান্ডেটরি ডকুমেন্ট, স্ট্যান্ডার্ড ম্যান্ডেটরি ডকুমেন্ট। ঠিক আছে, সো দেখেন পলিসিস ওপর উপরে, বেসলাইন বা স্ট্যান্ডার্ড, তারপর গাইডলাইন, তারপর প্রসিডিউর, এইভাবে। এটা জাস্ট একটা কনসেপ্ট রাখেন, এখান থেকে হয়তো কোশ্চেন আসতে পারে আর কি। এই কনসেপ্ট থাকে, কনসেপ্ট নিতে হবে, মানে এখান থেকে কোশ্চেন আসবে কি আসবে না আমরা জানি না, বাট আসতেও পারে, ধরে নিতে হবে। কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এখন বোঝা গেছে তো সোফার যতটুকু মানে কথাবার্তা বলা হয়েছে? হ্যাঁ, আগের স্লাইড থেকে হার্ডেনিং নামে একটা টার্ম বা ওয়ার্ড ইউজ করছেন, এটা সম্পর্কে একটু ডিটেলস আমাকে বলবেন?
ও সিআইএস গাইডলাইন, সিআইএস গাইডলাইন এই যে এখানে আছে। সিআইএসটা কই বললাম আমরা, এইখান থেকে বুঝলাম বিষয়। হার্ডেনিং একটা যে টার্ম ইউজ করলেন। হার্ডেনিং টার্মটা হচ্ছে, হার্ডেনিং মানে কি, হার্ড মানে কি, শক্ত করা, সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে শক্ত করা। সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে আপনি সিস্টেমটাকে এমন হার্ডেন করবেন যাতে কেউ এখানে ঢুকতে না পারে, যাতে এখানে কেউ অ্যাটাক করতে না পারে, যাতে এখানে কোনো সিকিউরিটি লুপহোল না থাকে। ঠিক আছে, হার্ডেন করা। এই হার্ডেন আমরা আগে করতাম, অনেক ম্যানুয়ালি করতাম। ঠিক আছে, যেমন একটা ওএস আপনি যখন লিনাক্স ইনস্টল করবেন, লিনাক্স ইনস্টল করার প্রথম কাজ হচ্ছে হার্ডেনিং করা। হার্ডেনিং অনেক ধরনের হতে পারে। হার্ডেনিং মানে হচ্ছে সিকিউর করা। যেমন আপনি একটা ধরেন ওয়েব সার্ভার তৈরি করবেন, এই জন্য লিনাক্স সিস্টেম বসালেন, বা আপনার ডাটাবেজের জন্য লিনাক্স সিস্টেম তৈরি করলেন। ডাটাবেজের মধ্যে যদি আপনি বাই ডিফল্ট ওইখানে কিছু ডিএনএস কনফিগার হয়ে যায়, সেন্ড মেল কনফিগার হয়ে যায়, এফটিপি কনফিগার হয়ে যায় অটোমেটিকলি, এগুলোকে আপনি ডিসেবল করতে হবে ইমিডিয়েটলি। হার্ডনিং এর প্রথম পার্ট হচ্ছে যে আননেসেসারি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারগুলোকে ডিসেবল করা, প্রথম কাজ হচ্ছে এটা। ডিফল্ট কনফিগারেশনগুলোকে চেঞ্জ করা, পাসওয়ার্ড চেঞ্জ করা, ডিফল্ট কনফিগারেশন। এখানে ফায়ারওয়াল দেওয়া হোস্ট বেস যদি সম্ভব হয়। ঠিক আছে, এগুলোকে বলা হার্ডনিং। এরপরে হার্ডনিং আপনি মেনুয়াল করার পরে আপনি করলেন কি, আপনি ওই যে সিআইএস এর গাইডলাইন যেটা আছে, সিআইএস এ কিন্তু অনেকগুলো, মানে এখানে প্রায় 200-250টা কনফিগারেশন বলা আছে। সবগুলো আপনি যেটা অ্যাপ্লিকেবল না, যেটা আপনার অ্যাপ্লিকেবল ওই সিআইএস থেকে আপনি জান নিলেন যে এখানে পাসওয়ার্ড পলিসি কিরকম হওয়া উচিত, তারপরে হচ্ছে যে ডিরেক্টরি স্ট্রাকচার কিরকম হওয়া উচিত, এটা যদি ফাইল সিস্টেমটা কিরকম হওয়া উচিত, এই টোটাল বিষয়টা আপনাকে সিআইএস গাইডলাইনটা একটা গাইডলাইন হিসেবে দেবে স্ট্যান্ডার্ড। সেটা আপনি ফলো করে হার্ডেন করবেন, মানে শক্ত করবেন, মানে প্রোটেক্ট ফ্রম সাইবার অ্যাটাক। ঠিক আছে, হার্ডেন বোঝা গেছে? জি জি, বুঝতে পারছি, বাট এটা মানে নির্দিষ্ট কোনো টাইম আছে, লাইক আপনি ধরেন যে এমনিতে একটা তো 4 ইয়ার্স একটা দেখলাম যে সিকিউরিটি প্ল্যান ফার্স্টের দিকে স্লাইডে ছিল, বাট হ্যাঁ, এটা আসলে মানে এই সাইকেলটা কতদিন পর পর না না, এক? ওটা এটা কিন্তু ডিফারেন্স, এটা গভর্নেন্স অ্যাসপেক্ট থেকে, যে আপনি কি কি আচ্ছা, কাজ করবেন না করবেন। ওটা যদি আপনি প্ল্যান করেন, আপনার সিকিউরিটি হার্ডেনিং গাইডলাইন যত বেশি ফ্রিকোয়েন্ট হবে আপনি মনিটর করতে পারেন তত ভালো। আপনি সেটা দেখবেন এমন হতে সিকিউরিটি, পারে 1 উইক, 1 মান্থ, 1 ইয়ার। না এটা এরকম না, আমি বলি। প্রথম কথা হচ্ছে সিআইএস গাইডলাইন ইন্টারনেটে যেটা আছে সেটা আপনি নেবেন আগে, নেওয়ার পরে আপনি এটা ইমপ্লিমেন্ট করলেন, করার পরে এটা আপনি কিছুদিন পর পর অডিট করবেন, চেক করবেন। সিআইএস বেঞ্চমার্ক গুলো অডিট মানে চেক করা যায় কিভাবে, নেসাস দিয়ে ওই যে স্ক্যানিং টুল আছে না, এটাতে আপনি জি চেক করে দেখবেন। এবং এটা যত দূর পারবেন, যত ফ্রিকোয়েন্সি পারবেন, 1 মাস বা কোয়ার্টারলি করতে পারবেন। করলেন আপনি, এরপরে আপনি যখন আবার সিআইএস গাইডলাইনে কোনো চেঞ্জ আসে তখন আবার আপনি সিআইএস গাইডলাইন থেকে ওটা নিয়ে আপনি চেক করবেন। বা আপনি যখন ওই যখন আপনি ওই স্ক্যানিং করবেন, নেসাসের দিয়ে স্ক্যানিং করবেন, নেসাসের আর একটা ফিচার আছে যে আপনি এরকম হার্ডেনিং গাইডলাইন টুলকে ইন্টিগ্রেট করে স্ক্যানিং করে চেক করে দেখবেন যে ওই সিআইএস বেঞ্চমার্কে যেটা বলা আছে সেগুলো আমার এখানে ফুলফিল করা আছে কি নাই। ও তখন একটা রিপোর্ট জেনারেট করে দেবে আপনাকে, যে তোমার এখানে সিআইএস গাইডলাইন ফলো করে এত% পাস, এত% ফেল, যেগুলো ফেল হচ্ছে সেটা স্কোরিং আপনি করে, ঠিক রাইট, স্কোরিং করে। স্কোরিং করে পাস ফেল দেখা দিবে। ধরেন আপনি 100টার মধ্যে দেখা গেলো যে আপনি 80টা পাস করছেন, 20টা ফেল করছেন, ওই 20টা আপনাকে আবার পাস করার জন্য বলবে। তো কোনো মানে ফেল বেসলাইন কি করছে, আছে, লাইক 80%, 70%? রাইট রাইট। আপনি কেউ করেছেন, কেউ করেননি আপনার এখানে মেসেজ দিয়ে সিআইএস বেঞ্চমার্কিং স্ক্যানিং করার সময়? এটা করে দেখেন, এটা করবেন। ঠিক আছে, মেসেজ আছে। আর আমি রিসেন্টলি প্রজেক্ট থেকে ধরেন যে এই একটা সিএস স্ক্যানিং এর রিপোর্টটা পেয়েছি, যেখানে আসলে কাস্টমার আমাদের টার্গেট দিচ্ছে যে 75%, বাট আমরা আমাদের প্রোডাক্ট বা এটা তারা স্কোর করছে ধরো 60%। সো টেন হুম, পার্সেন্ট দেখা যাচ্ছে যে তারা বলতেছে যে এটাকে ফিক্স করে দেওয়ার জন্য। এই জন্য সেটা করলাম আমি আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, যে কোনো কোশ্চেন সমস্যা নাই, কিন্তু আমাদের একটু সময় লাগবে। যাই হোক, মানে আমি ধরেন আমি চাই যে আপনারা এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়ে যান, যাতে করে সুবিধা হবে। আচ্ছা, থ্রেট নিয়ে আমাদের পড়তে হবে, থ্রেট মডেলিং বা থ্রেট হান্টিং, থ্রেট ম্যানেজমেন্ট, থ্রেট ইন্টেলিজেন্স, এই কথাগুলো আমরা শুনি না? থ্রেট ইন্টেলিজেন্স খুব শুনি না আমরা এখন? হ্যাঁ, শুনি কিনা? থ্রেট জি জি ইন্টেলিজেন্স কেউ শুনেন জি। না আপনারা? কি শুনি, বলেন? অবশ্যই শুনি। থ্রেট নিয়ে তো এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড মাতামাতি, সারা ওয়ার্ল্ড ওয়াইড, জি। বা আমাদের দেশেও তো আছে যে সার্চ থাকে থ্রেট, থ্রেটের লিস্ট দেয়, এই থ্রেট গুলো আছে। থ্রেট মানে কি? থ্রেট মানে থ্রেড তো বুঝতেছি ইন্টেল। তো, জি। থ্রেট ইন্টেল বলে না?
জি। থ্রেট জিনিসটা কি? থ্রেট মানে হচ্ছে যে চোর আমাদের কাছে থ্রেট, ফিজিক্যালি আমাদের যদি আমাদের ফিজিক্যাল লাইফে কিন্তু চোর ডাকাত রোবারি করে, তাই না? ছিনতাইকারী এরা আমাদের থ্রেট না আমাদের ফিজিক্যাল লাইফের জি জন্য? জি থ্রেট, এটাকে বলে থ্রেট। আর সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বা ডিজিটালের ক্ষেত্রে বা ভার্চুয়াল লাইফের ক্ষেত্রে, আইটির ক্ষেত্রে কে থ্রেট বলেন তো? মোস্ট ইম্পর্টেন্ট থ্রেট সাইবার কে? অ্যাটাক করা যাবে কি এসে রে? হ্যাকাররা ম্যালওয়্যার। হ্যাকাররা হ্যাকার মানে ম্যালওয়্যার বিহাইন্ডে হ্যাকার থাকবে, ওর হচ্ছে থ্রেট মানে একটা। আর জিরো ডে এগুলো অ্যাটাকে যে সকল ম্যালার গুলো আছে সেগুলো নিয়ে তো আসলে থ্রেট ইন্টেলে ওরা অ্যানালাইসিস করে এবং আপডেট রাখে, তাই নাকি? রাইট রাইট, আমি ওখানে আসতেছি, আমি থ্রেটটাকে বুঝি। থ্রেটটা কি? থ্রেটটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে থ্রেট হচ্ছে যে চোর ডাকাত সাইবার অ্যাটাকে যারা ছিনতাইকারী এরা, রাইট? আর হচ্ছে যে এখানে একটা ইয়েকে, এখানে চোর ডাকাত কে, এখানে চোরটাকে অ্যাটাকাররা চোর। এবং কি দিয়ে করে? জি অ্যাটাকার তো নিজে করে না, এরা করে কি ম্যালওয়্যার ছেড়ে দেয়, মূলত ম্যালওয়্যার ছেড়ে দেয়, জি তাই না? ম্যালওয়্যার ছেড়ে দেয়, ভাইরাস ছেড়ে দেয়, তারপরে র্যানসামওয়্যার ছেড়ে দেয়। এরা হচ্ছে থ্রেট আমাদের জন্য, তাই না? এখন আলটিমেটলি এর এন্ডে ব্যাক এন্ডে তো ডেফিনেটলি ফিজিক্যাল পিপল আছে, হ্যাঁ, যারা অ্যাটাকার ক্রিমিনাল। এখন এই থ্রেট, তাহলে থ্রেট ইন্টেলিজেন্সটা কি? থ্রেট ইন্টেলিজেন্সটা ওটা কি নিয়ে বা থ্রেট ইন্টেলটা কি? অ্যানালাইসিস করে আমরা মানে ওদের যে ভেক্টর গুলো কিভাবে ওরা করে ওই কাজগুলো সেটাই জানা আর কি। হুম, অ্যাবসলিউটলি। মানে আপনি আপনি দেখেন, ওইভাবে চিন্তা করবেন না, চিন্তা করবেন এর বাংলা মিনিং কি? থ্রেট ইন্টেলিজেন্স মানে জ্ঞান অর্জন করা, ইন্টেলিজেন্স মানে কি? জ্ঞান, থ্রেট সম্বন্ধে জ্ঞান নেওয়া, তাই না? দেখেন আমি হয়তো পরে আপনাকে বলবো এক সময় আমাদের সাইবার সিকিউরিটির যে রিস্কগুলো আছে, আমরা আজকে কেন সিএসএসসি পড়তে আসছি, কেন মানুষ সাইবার সিকিউরিটি এত অরিড, হ্যাঁ? উম, সবচেয়ে বড় কথা হচ্ছে যে অরিড কারণ হচ্ছে যে আমার এক মিনিটের জন্য একটা ফোনটা ধরে নিচ্ছি আমি, এক সেকেন্ড, একটা ফোন এসছে। সরি, এর হচ্ছে থ্রেট, থ্রেট ইন্টেল মানে হচ্ছে যে থ্রেট সম্বন্ধে জ্ঞান অর্জন করা, এটা থ্রেট ইন্টেল, রাইট? এখন থ্রেট ইন্টেলের মধ্যে আলটিমেটলি কি? থ্রেট ম্যানেজমেন্ট, পুরো আসপেক্ট যদি বলি থ্রেট ম্যানেজমেন্ট। থ্রেট ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স বা থ্রেট হান্টিং একটা আছে, বা থ্রেট মডেলিং এর একটা জিনিস আছে, ঠিক আছে? এই টোটালটা জিনিসটা ম্যানেজ করার নামে থ্রেট ম্যানেজমেন্ট আর কি। থ্রেট ম্যানেজমেন্ট কেন দরকার হয়? ধরেন আমাদের আসলে সাইবার সিকিউরিটি আমরা কি কাজ করি, মানে এইভাবে চিন্তা করতে হবে, মানে চোখ বন্ধ করে চিন্তা করার, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের সবার দায়িত্ব হচ্ছে সাইবার সিকিউরিটি থেকে নিজেদেরকে প্রোটেকশন রাখা, মানে অর্গানাইজেশনের প্রোটেক্ট রাখা বা রিস্ক কমানো, সাইবার সিকিউরিটি রিস্ক কমানো। এর জন্য কি বসাতে হবে? প্রোটেক্টিং মেকানিজম বসাতে হবে। আমরা একটু আগে দেখে আসলাম, রাইট? এর প্রোটেক্টিং মেকানিজম দুই ধরনের হয় সাধারণত। একটা হচ্ছে প্রিভেন্টিভ, প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিওর, প্রিভেনশন, রাইট? হ্যাঁ, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, রাইট? তাহলে প্রিভেনশন মেকানিজম বসাতে হবে। আর একটা হচ্ছে ডিটেকশন বসাতে হবে, যে প্রিভেনশন মেকানিজম বসালাম ভাইরাল আইপিএস আইডিএস ওয়াফ এই সেই, হ্যাঁ, এগুলো ঠিক মতো কাজ করছে কিনা এর জন্য কি করতে হবে? মনিটর করতে হবে, এটা ডিটেকশন মেকানিজম। ঠিক আছে, এই দুটো দিয়ে হইলো। এই দুটো কি শেষ? এই দুটোতে আমি চুপচাপ বসে থাকলাম, রাইট? এর বাহিরে, হ্যাঁ এর বাহিরে, এটা যে আমি ধরে নিলাম যে আমার প্রোটেকশন হয়ে গেছে, কিন্তু এর বাহিরে ওয়ার্ল্ড ওয়াইড অনেক কিছু হচ্ছে, ঠিক আছে? অনেক ইনসিডেন্ট ঘটছে, অনেক সাইবার অ্যাটাক হচ্ছে, অনেক অ্যাটাকিং মানে ক্রিমিনাল কাজ করছে, ঠিক আছে? এটা হয়তো আমার এখানে হচ্ছে না, আমেরিকায় হচ্ছে, রাশিয়া হচ্ছে, কানাডায় হচ্ছে, ইউক্রেনে হচ্ছে, বা বাংলাদেশের অন্য জায়গায় হচ্ছে। এটা আমার এখানে হয় নাই বিধায় আমি চুপচাপ বসে থাকবো, ব্যাপারটা এরকম না। অন্য জায়গায় কি ঘটছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা জানার নামই হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স। এবং ওটা কি কি জানা, ওটা কিভাবে হচ্ছে, কোন আইপি থেকে হচ্ছে, প্যাটার্নটা কি, অ্যাটাকাররা কোথাকার, কিভাবে ওরা করে, এই টোটাল প্যাটার্ন বিষয়টা জেনে জ্ঞান অর্জন করে নিয়ে সেই জ্ঞান থেকে
আমাদের সিস্টেমে, এক্সিস্টিং সিস্টেমে কম্পেয়ার করে দেখতে হবে যে ওয়েদার আই অ্যাম সাফিসিয়েন্টলি প্রোটেক্টেড অর নট উইথ দিস এগেনস্ট দিস নিউ ইনসিডেন্ট হ্যাপেন ইন রাশিয়া। যদি না হয় তাহলে সে অনুসারে আমাকে এখানে পড়াশোনা নিতে হবে। এটা হচ্ছে থ্রেট ম্যানেজমেন্টের বা থ্রেট ইন্টেলিজেন্সের মূল বক্তব্য। এখন এটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা নিজেরা যেন সবকিছু বুঝবেন। ভাই নিউজ পেপার ছাড়া কি কোথাও কি মানে স্পেসিফিক কোনো মানে অ্যাড্রেস আছে যেখান থেকে আসলে থ্রেড গুলো সম্পর্কে জানা যায়, মানে কারেন্ট কি কি তো থ্রেড চলছে? নিউ থ্রেট থ্রেট ফিড জি থ্রেড জি। ফিড হ্যাঁ, থ্রেড ফিড, এটা ফিড নেবেন তো। এটা ফ্রি আছে কিছু, আর পয়সা দেয় বহুত আছে, লাখ লাখ, মানে লাখ লাখ না, অনেক আছে। এটা পয়সা দিয়ে কিনতে হয়, অনেক আছে। মানে ধরেন বেশ কিছু আছে যে আপনি সবাই তো আছে যে বিভিন্ন মানে সফটওয়্যার কোম্পানিতে যে ক্রাউড স্ট্রাইকার আছে, তারপরে বড় বড় কোম্পানি সবারই থ্রেড ফিড আছে। এখন ওরা নিজেরা হয়তো নিজেদের অন্যান্য সলিউশন সাথে ফ্রি অফ কস্টে দিয়ে দেয়, প্লাস আপনি নিজেও কিনতে পারেন থ্রেড ইন্টেল। ঠিক আছে, এরকম রেকর্ডেড ফিচার একটা আছে, এরকম বহুত আছে। প্লাস সিসকোর আছে, সিসকোতে টেলোস আছে, ওরা অবশ্যই ফ্রি দিয়ে দেয় ওরা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এরকম ফ্রি অনেক আছে। তারপরে ধরেন আপনার, আমরা যেরকম যারা ভিসা কার্ড ইউজ করে, কার্ড 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 সিস্টেম যারা ইউজ করে ব্যাংকের, তাদের কিন্তু ভিসা মাস্টার এরা আবার থ্রেট ইন্টেল দেয় আর কি। তারপরে আপনার ফ্রি আছে কোথায়, ওই যে বিডি সার্ট আমাদের ফ্রি দেয়, ইউএস সার্ট, সিঙ্গাপুর সার্ট, এরাও কিন্তু থ্রেট ইন্টেল দেয় আর কি, রাইট? এগুলো নিয়ে আমরা জানতে পারি, জানি আমরা করতে পারি। এগুলো হচ্ছে থ্রেট ইন্টেল। সো এটাকে থ্রেট ইন্টেল, থ্রেট মডেলিংও বলে। থ্রেট মডেলিংটা কি জিনিস? সিকিউরিটি প্রসেস ওয়ার পোটেনশিয়াল থ্রেটস আর আইডেন্টিফাইড, ক্যাটাগরাইজ অ্যান্ড অ্যানালাইজড। থ্রেট মডেলিং মানে আপনি যে থ্রেটটা পাইলেন, এটাকে ক্যাটাগরাইজ করবেন, আইডেন্টিফাই করবেন, ক্যাটাগরাইজ করবেন। যাতে আমেরিকা বা রাশিয়া একটা কিছু হয়েছে, ওই কোনো থ্রেট ফিডের মাধ্যমে আপনি পাইলেন, পাওয়ার পরে আপনি অ্যানালাইসিস করলেন যে এটা আমার জন্য অ্যাপ্লিকেবল কতখানি। হ্যাঁ, এটা কি আদৌ আমার এখানে এই সিস্টেমগুলো ইউজ হয় কিনা, এফেক্টেড সিস্টেমগুলো, এগুলো অ্যানালাইসিস করা, ক্যাটাগরাইজ করা, এটাকে আবার প্রায়োরিটাইজ করা। এইগুলো জিনিসটা হচ্ছে মডেলিং। ক্যান বি পারফর্মড অ্যাজ এ প্রোঅ্যাক্টিভ মেজার ডিউরিং দি ডিজাইন ডেভেলপমেন্ট অর অ্যাজ এ রিয়েক্টিভ মেজার্স ওয়ান্স প্রোডাক্ট হ্যাজ বিন ডেভেলপ। এবং এটা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো পারতপক্ষে দেখেন, সিকিউরিটি ইজ অলওয়েজ এ প্রোঅ্যাক্টিভ থিংস, এবং সিকিউরিটি ইজ এ প্রোঅ্যাক্টিভ থিংস, এবং এটা যতদূর সম্ভব একদম প্রাইমারি লেভেল থেকে করা উচিত, ডিজাইন ফেজ থেকে করা উচিত। দেখেন তার 3 নম্বর লাইনেই আছে, মাইক্রোসফট ইউজেস এসডিএল প্রসেস, সিকিউরিটি ডেভেলপমেন্ট লাইফ সাইকেল প্রসেস। মাইক্রোসফট নিজস্ব একটা এসডিএল প্রসেস ফলো করে টু টু কনসিডার দি ইমপ্লিমেন্ট সিকিউরিটি অ্যাট ইচ স্টেজ অফ দি প্রোডাক্ট ডেভেলপমেন্ট। মাইক্রোসফট নিজস্ব আছে। এবং তাদের মোটরটা কি জানেন? HD3+C। এটা মানে কি জানেন? এটা আমি এখানে ইচ্ছে করে লিখি নাই। টু রিডিউস, এটা এটা ফলো করা হয় টু রিডিউস দ্য নাম্বার অফ সিকিউরিটি রিলেটেড রিস্ক ইন দ্য ডিজাইন ফেজ, কোডিং ডিফেক্টগুলো ডিজাইন ফেজে, যাতে এরা ডিজাইনে যদি কোনো ভুল থাকে সেটা ডিটেক্ট করতে পারে, বা কোডিংয়ে ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, টু রিডিউস দ্য সেভারিটি অফ দি এনি রিমেইনিং ডিফেক্ট, যদি কোনো ডিফেক্ট থাকে সেটা। এই 3D মানে হচ্ছে যে, SD3 মানে হচ্ছে যে সিকিউরিটি বাই ডিজাইন, মানে ডিজাইন করার সময় সিকিউরিটিকে ইনশিওর করতে হবে, মিটিগেট করে নিতে হবে। সিকিউরিটি বাই ডিফল্ট সিকিউরিটি মিটিগেট করে নিতে হবে। সিকিউরিটি বাই ডেভেলপমেন্ট, সিকিউরিটি ডেভেলপমেন্টের সময় আপনাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। প্লাস কমিউনিকেশন, সিতে কমিউনিকেশনস। সো মাইক্রোসফট এই মোটো নিয়ে কাজ করে যে সিকিউরিটি ইনশিওর করতে হবে। সিকিউরিটি ইনশিওর করতে হবে কখন? একদম ভেরি প্রিমিয়ারি স্টেজে, সিকিউরিটি বাই ডিজাইন, বাই ডিফল্ট, বাই ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস। সো এই মোটো নিয়ে করতে হবে প্রোঅ্যাক্টিভ, মানে মোট কথা প্রোঅ্যাক্টিভ অ্যান্ড ডিফেন্সিভ অ্যাপ্রোচ, প্রেডিক্টিং থ্রেট অ্যান্ড টেক মেজার্স ডিউরিং দি কোডিং অ্যান্ড ক্রাফটিং প্রসেস রেদার দেন রিলাইং অন দি পোস্ট ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট করার আগে, গো লাইভে যাওয়ার আগে, কোডিং করার সময় আপনি সিকিউরিটি ইনশিওর করেন, এটা কিন্তু সর্বক্ষণই বলবে। ঠিক আছে, রিয়েক্টিভ অ্যান্ড অ্যাডভাইসারাল অ্যাপ্রোচ, দি কনসেপ্ট ইজ অফেন থ্রেট হান্টিং। এটা হচ্ছে যে ওই যেটা বললাম, এটা তো একটা কল্যাণী। এরপরে আমরা এখন থ্রেট ইন্টেলিজেন্সের কথা যেটা বললাম, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ মেজার্স। রিয়েক্টিভ মানে অ্যাডভাইসারাল, মানে বাইরে কি ঘটনা ঘটছে সেটা জানা আর কি, সেটা জানে, সেটা সম্বন্ধে জেনে আমাদের এখানে এটাকে থ্রেট হান্টিং বলে। দিস টেকনিক অফ থ্রেট হান্টিং ইজ দি কোর কনসেপ্ট বিহাইন্ড দি এথিক্যাল হ্যাকিং, সোর্স কোড রিভিউ অ্যান্ড ফাস্ট টেস্টিং। হ্যাঁ, এটা কি করে? এই থ্রেট হান্টিং কিভাবে করেন আপনারা? থ্রেট হান্টিং ওই বাহির থেকেও করা যায়, খালি বাইরের উপর ডিপেন্ড করব তা না কিন্তু। ওই যেটা আমি বললাম যে বিডি সার্ট দেয়, ইউএস সার্ট দেয়, তারপরে টেলস দেয়, সিসকোর। এর বাইরে কি আমরা থ্রেট হান্ট করতে পারি না? পারি। থ্রেট হান্ট মানে আমি নিজেরা হ্যাকিং করে দেখব, পেন পেন টেস্টিং করে দেখব, সোর্স কোড রিভিউ করব, তারপরে ফার্স্ট টেস্টিং, বিভিন্ন টেস্টিং করব, করে দেখবো যে আমার এখানে কি কি ধরনের ইস্যু আছে। এইভাবে আমরা
থ্রেট হান্টিং করতে পারি, রাইট? থ্রেট মডেলিং এর এই পার্টগুলো গেল। এরপরে আমরা দেখি যে অ্যাডিশনাল থ্রেট থ্রেট কি হবে, দেয়ার অলমোস্ট লটস অফ থ্রেট থাকতে পারে। এই থ্রেটের আইডেন্টিফাই করার জন্য আপনাকে ফোকাস এরিয়া হতে হবে। কেউ কেউ ধরে অ্যাসেটকে ফোকাস ধরে করে যে আমি অ্যাসেটকে আগে দেখে দেখে করি, ক্রিটিক্যাল অ্যাসেট কী কিসের বার করলাম, বার করে এর কী কী থ্রেট আছে, আমি সেই থ্রেটগুলো বের করলাম। কখন কখনো অ্যাটাকার কী ধরনের অ্যাটাক করতেছে ওই যে প্যাটার্ন দেখে দেখে থ্রেট ইন্টেলিজেন্সের, সেটা দেখে দেখে আমি থ্রেট আইডেন্টিফাই করবো। এরপরে সফটওয়্যার আমি কীভাবে কী কী সফটওয়্যার ইউজ করতে, সেটার উপর বেসিস করে আমি থ্রেট থ্রেট হান্টিং করে দেখবো আর কি, আইডেন্টিফাই করবো আর কি, ঠিক আছে? এটা এরপরে থ্রেড মডেল, মাইক্রোসফটের থ্রেড মডেল যেটা ইউজ করে সেটার এটা হচ্ছে স্ট্রাইড বলা হয়। হ্যাঁ, থ্রেড মডেলিং নাম হচ্ছে স্ট্রাইড। এই থ্রেড মডেল এটার নাম হচ্ছে স্ট্রাইড। এস মানে হচ্ছে স্পুফিং। এর কি করা হয়, অ্যাটাকের ধরন দেখে এটার সেভিরিটি এবং ক্যাটাগরিজ করা আইডেন্টিফাই করা হয়। হ্যাঁ, স্পুফ করে যদি করে তাহলে একরকম ট্রিট। এটা মানে হচ্ছে যে তার মানে সে আইডেন্টিটি স্পুফ করছে, তার মানে আপনার আইডেন্টিটি স্পুফ করে আপনি কিন্তু এক্সেস করতে পারে, তার মানে আপনার সামথিং লুফহোল আছে রিগার্ডিং স্পুফ। স্পুফ করা তো বোঝেন প্রিটেন্ড করা, ঠিক আছে? স্পুফ মানে তো বোঝেন আপনার ইমেল অ্যাড্রেস ইউজ করে আমি আপনাকে ইমেল পাঠাবো, আপনার লোকজনকে ইমেল পাঠাবো। আপনার অর্গানাইজেশনাল ইমেল অ্যাড্রেস ইউজ করে আমি আপনার সমস্ত পিপল, আপনার অফিসের সিইওর ইমেল অ্যাড্রেস বা এইচআর অ্যাড্রেস, হেডের ইমেল অ্যাড্রেস ইউজ করে মেল পাঠাতে পারি। জানেন তো, পারবো তো? এটা কি জানেন আপনারা? কারণ আপনি অন্য একটা অর্গানাইজেশনের ইমেল অ্যাড্রেস ইউজ করে আপনি মেল পাঠাবেন, এটা পারেন না? পারেন না? এটা হ্যাঁ, পারেন পারা না? যায়। জি, পসিবল। কি পসিবল? আচ্ছা, এটা পসিবল, কিন্তু এবার ব্লক করা পসিবল। এটাকে বলা হয় স্পুফিং করা। এই স্পুফটা অবশ্যই অবশ্যই বন্ধ রাখা উচিত যে কোনো অর্গানাইজেশনের জন্য, ঠিক আছে? সো কেউ যদি এই যে এটা বলছে মাইক্রোসফট স্পুফ করে, যদি স্পুফ করে করে, হ্যাঁ, আমি তো একটা মেলের ক্ষেত্রে বলবো, আরো অনেকগুলো স্পুফিং আছে, ঠিক আছে? তো স্পুফ করে করে তখন তারা স্পুফকে ফোকাস করে করবে, টেম্পারিং করবে, মানে মানে ধরেন আপনার আনঅথরাইজ চেঞ্জ হয়েছে, অল্টারেশন হয়েছে, আর মানে ওই যে কি বলবো যে আমরা ইন্টিগ্রিটি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এটা যদি হয়। আর রেপুটেশন, একটু আগে পড়ে আসছি, রেপুটেশন নন রেপুটেশন পড়ে আসছি। আমি বললাম না, রেপুটেশন মানে হচ্ছে যে নিজে করে অন্যের ঘাড়ে দোষ আপনার রেপুটেশন, এরকম ভাবে যদি কোনো কিছু হয় তখন সেটাকে আলাদাভাবে ট্রিট করবে। মাইক্রোসফট এটা ফলো করে। ডেনিয়াল অফ সার্ভিস, ডস অ্যাটাক। ডস মানে তো বোঝেন, ডস ডিজস, আপনি সার্ভিসকে হ্যাম্পার করবে, হিউজ পরিমাণে অ্যাটাক চালাবে, হিট আসবে হিউজ পরিমাণে, যাতে করে আপনার লেজিটিমেট ইউজাররা সার্ভিস পাবেন। আপনার ওয়েব সার্ভারে রাখছেন, ওয়েব সার্ভারে ওই যে বাংলাদেশের এই যে কিছুদিন আগে অনেকগুলো ওয়েবসাইট বন্ধ হয়ে গেছিল, জানেন তো? এই যে গ্যাঞ্জামের মধ্যে, আন্দোলনের মধ্যে, জানেন? কে কে জানেন? অনেক ব্যাংকের বা অনেক গভর্নমেন্ট অফিসের ওয়েবসাইট হ্যাক হয়েছিল না, মানে বন্ধ হয়ে গেছিল। কেন হয়েছিল? ডস অ্যাটাক চালানো হয়েছিল। এই ডস অ্যাটাক মানে হচ্ছে যে হিউজ পরিমাণে হিট দিয়ে সার্ভারটাকে বিজি রাখা। এভলিউশন প্রিভিলেজ, প্রিভিলেজ এসকেলেশন মানে এটা আমরা পড়বো পরে। প্রিভিলেজ এসকেলেশন মানে নর্মাল প্রিভিলেজের থেকে হায়ার প্রিভিলেজ কে কনভার্ট করা প্রিভিলেজ এসকেলেশন। এটা হচ্ছে মাইক্রোসফটের থ্রেট মডেল, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরো আছে পাস্তা, এটাকে বলা পাস্তা। এটাকে বলা প্রসেস অফ অ্যাটাক সিমুলেশন অ্যান্ড থ্রেট অ্যানালাইসিস। এটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 5, 7টা স্টেজ আছে, এটা পড়ে নেবেন আপনারা। আর এইটা খুব ইম্পর্টেন্ট, একটা থ্রেট, এটা মজারও বটে। হুম, সরি, লাস্ট স্লাইড আমরা শেষ করে ফেলবো, রাইট? এই ডেড মডেল, ডেড মডেল হচ্ছে যে হাউ টু প্রায়োরিটাইজ ইউর ইনসিডেন্ট বা থ্রেট, বা ক্যাটাগরাইজ করবেন কি হবে, বা কীভাবে বুঝবেন সেভিয়ারিটি, কীভাবে ক্যাটাগরাইজ করবেন। এর ড্রেড মানে হচ্ছে যে ডিতে হচ্ছে ড্যামেজ পোটেনশিয়াল, হাউ সেভিয়ার দি ড্যামেজ লাইকলি টু বি ইফ দি থ্রেড ইজ রিয়েলাইজড। এই থ্রেডটা যদি ম্যাটারাইজড হয় তাহলে কি পরিমাণ ড্যামেজ হতে পারে, ক্ষতি হতে পারে, এটা অ্যানালাইসিস করার নামই হচ্ছে যে ড্যামেজ পোটেনশিয়াল। কি কত ধরনের, কত পরিমাণ ড্যামেজ করতে পারে এই 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 অ্যাটাকারটা, এটা দেখলেন এই থ্রেডটা। তারপরে রিপ্রোডিউসিবিলিটি, হাউ কমপ্লিকেটেড ইট ইজ ফর অ্যাটাকার টু রিপ্রোডিউস দি এক্সপ্লয়েট। মানে এক্সপ্লয়েটটা বোঝেন যে অ্যাটাক করে আর কি, এই অ্যাটাকটা করার জন্য কত দ্রুত সে রিপ্রোডিউস, মানে সিমিলার ইনসিডেন্ট সে কত দ্রুত করতে পারবে। যদি বেশি বেশি করতে পারে তার মানে এটা বেশি রিস্কি, ঠিক আছে? ড্যামেজ যদি বেশি হয় তার মানে বেশি রিস্কি, থ্রেটটা বেশি ক্রিটিক্যাল। এক্সপ্লয়েটেবিলিটি মানে হাউ হার্ড ইজ টু পারফর্ম দিস অ্যাটাক, মানে আপনার এটা যদি যত বেশি কঠিন হবে তত বেশি ভালো আমাদের জন্য, রাইট? অ্যাটাকারের জন্য ডিফিকাল্ট। যে হাউ হার্ড মানে আপনার ভিতরে, নেটওয়ার্কের ভিতরে ইন্টার করতে গেলে কি পরিমাণ তাকে স্ট্রাগল করতে হচ্ছে, এটার নামে হচ্ছে যে হাউ হার্ড টু পারফর্ম দি অ্যাটাক। অ্যাটাক করতে গেলে তাকে যদি সহজে অ্যাটাক করে ফেলে তো মানে খুবই ডেঞ্জারাস, তাই না?
আর যদি কঠিন হয় অ্যাটাক করাটা, সেটাকে বলা হচ্ছে যে হার্ড। তার মানে হচ্ছে আমাদের জন্য হার্ড হওয়াটা ভালো। অ্যাফেক্টেড ইউজার, হাউ মেনি ইউজার আর অ্যাফেক্টেড, এটার উপর বেসিস করে ক্যাটাগরাইজ করা হবে। ডিসকভারেবিলিটি, হ্যাঁ, হাউ হার্ড ইজ ইট ইজ অফেন টু অ্যাটাক টু ডিসকভার দ্য উইকনেস। এর অ্যাটাকাররা কিন্তু উইকনেস দেখে অ্যাটাক করে, রাইট? এমনি এমনি অ্যাটাক করতে পারে না, উইকনেস দেখে দেখে অ্যাটাক করে। সো এই উইকনেসটা কেমন, এটা বের করা হচ্ছে যে ডিসকভারেবিলিটি দিয়ে। এই কয়টা ড্রেড মডেল, এটা কিন্তু খুব ভালো জিনিস, এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর কি। যে আপনার একটা থ্রেট আসলে এবং এই থ্রেটটা কেমন ক্রিটিক্যাল আপনার জন্য, কেমন রিস্কি, এটাকে ক্যাটাগরাইজ করে সেভিরিটি কেমন এটা বের করবেন এই মডেল দিয়ে। এটা থিওরিটিক্যাল মডেল দিয়ে করে আর কি। ঠিক আছে, আমরা এখন কোশ্চেন করবো কয়েকটা। এই কোশ্চেনের অ্যান্সার আপনারা দিবেন। আমি তো এখন সারাক্ষণ অনেক কথা বললাম, এখন আপনারা বলবেন, রাইট? আচ্ছা, সোফার যেগুলো মানে পড়ালাম, বুঝতে পেরেছেন তো, রাইট? মোটামুটি এখন বাসায় জি গিয়ে জি কি পড়লে সহজ হবে? জি ভাইয়া গ্রেড সহজ। গ্রেড যেটা বললেন এটা কি আমার গ্রেডটাকে আমি ক্যাটাগরাইজ করলাম নাকি প্রায়োরিটি? হুম, সেট ক্যাটাগরাইজ করলেন কি জন্য? ক্যাটাগরাইজ করে আপনি বুঝতে পারলেন যে এটা কেমন ক্রিটিক্যাল আপনার জন্য, আপনার জন্য কেমন ইম্পর্টেন্ট, আপনাকে ড্যামেজ করতে পারে কেমন, আপনি এখানে কেমন করে কত বেশি সহজে ঢুকতে পারে, এইগুলো যদি বেসিস করে আপনি তখন কন্ট্রোল মেকানিজম বসাবেন। এই জন্যই থ্রেট অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট আপনার জন্য, মডেলিংটি করা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এটা একটা স্ট্যান্ডার্ড প্রসেস ফলো করে। এটা একটা ড্রেড আর মাইক্রোসফটের নিজস্ব একটা আছে, ঠিক আছে, ওরা ফলো করে এটা। আমরা ফলো করতে পারি ড্রেড, হ্যাঁ, এই আর কি। Sorry, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা দেখেন, সিকিউরিটি গভর্নেন্স রিকোয়ার্স এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ। আজকে কি শেষ করে দেবো? কোশ্চেন কি পরের দিন এসে পড়বেন? অনেক সময় নিয়ে ফেলছি আমরা। শেষ করে দাও। কতগুলো কতগুলো কোশ্চেন? আছে? আমার সমস্যা নেই, আমাদের 11:30 বেজে গেছে, রাইট? আমরা অনেক সময়। জি জি আচ্ছা, security governance requires a clear understanding of the objective of the organization as the core concept of security. Which of the following contains the primary goal of the objective? এর আনসার কি হবে বলেন? সিআইএ অ্যাড হবে। বি জি জি বি, ঠিক আছে। বি Which of the following is not true? এটা কোনটা সত্য নয়? Violation of confidentiality include human error. হিউম্যান এররটা কি কনফিডেন্সিয়ালি ব্রেক হতে পারে? হতে পারে, তার মানে রাইট অ্যান্সার। মানে এটা এখানকার জন্য মানে ট্রু না, নট ট্রু না, এটা ট্রু আর কি। ভায়োলেশন অফ কনফিডেন্সিয়াল ইনক্লুড ম্যানেজমেন্ট ওভারসাইট। ম্যানেজমেন্ট ওভারসাইটের জন্য কি মানে ভায়োলেশন হতে পারে কনফিডেন্সিয়ালিটি? পারে। না পারে, হতে রাইট, হতে পারে। ভায়োলেশন অফ কনফিডেন্সিয়ালিটি আর লিমিটেড টু ডিরেক্ট ইন্টেনশনাল অ্যাটাক। এটা মনে হয় আনসার। এটা ফলস। When transmission is not properly, absolutely, answer is C. কি হবে আমার কাছে? অ্যান্সার ইজ সি, মানে ইন্টেনশনাল, মানে এর মধ্যে লিমিটেড হওয়ার কোনো কারণই নেই, রাইট? আনইনটেনশনাল হতে পারে। আচ্ছা, হোয়াট এলিমেন্টস অফ ডাটা ক্যাটাগরাইজেশন ম্যানেজমেন্ট ক্যান ওভাররাইড অল আদার ফর্মস অফ অ্যাক্সেস কন্ট্রোল? বলতে কোন এই চারটের মধ্যে কোনটা মানে অন্যগুলোকে সুপারসিড করবে? সহজ। ফিজিক্যাল অ্যাক্সেস। নো নো, ফিজিক্যাল অ্যাক্সেস তো শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্সেস আপনি সহজে পাবেন না। ওনারশিপ যদি আপনি পেয়ে যান তাহলে তো আপনি অন্যান্য সবকিছু করতে পারবেন। ওনারশিপ পেলে আপনি ক্লাসিফিকেশন করতে পারবেন, কাস্টোডিয়ান রেসপন্সিবিলিটি চেঞ্জ করতে পারবেন, ইভেন ফিজিক্যাল অ্যাক্সেস। ওনারশিপ খুব পাওয়ারফুল মানুষ, তাই না? আমরা দেখে আসছি ওনারকে, সার্ভিস ওনার, বিজনেস সিবিও, রাইট? ওনারশিপ যদি আপনার কাছে থাকে, ধরেন একটা ফাইলের ওনারশিপ আপনার কাছে আছে, তাহলে ওই ফাইলে আপনি কাকে পারমিশন দেবেন? আপনি দিতে পারবেন না। আপনি যদি ওনারশিপ আপনার কাছে থাকে, দেখেন হুইচ এলিমেন্ট অফ দ্য ডাটা ক্যাটাগরাইজেশন ম্যানেজমেন্ট ক্যান ওভাররাইড অল আদার ফর্মস অফ অ্যাক্সেস। আপনার ওনারশিপ আপনার কাছে আছে ফাইলের বা ফোল্ডারের, তাহলে যদি ওনারশিপ থাকে তাহলে আপনি আর 10 জনের পারমিশন চেঞ্জ করতে পারবেন কি পারবেন না? পারবেন, রাইট? কার রিড আছে, কার রাইট আছে, হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারবেন। এই জন্য বলা হচ্ছে টেকিং ওনারশিপ ইজ দ্য সুপারসিড অফ অল দিস আদার এক্সেসেস। এরপর দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ডিস্টিংটিভ কনসেপ্ট রিলেশন টু দি লেয়ার সিকিউরিটি? বলেন, এটা আপনারা নিজে থেকে বলেন, অ্যান্সার বলেন। সিরিজ। সিরিজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার অর অ্যান এক্সাম্পল অফ দি ডাটা হেডিং? বলেন। আমি ডাটা হেডিং পড়ে আসছি কিন্তু একটু আগে। মনে হচ্ছে বললাম না, ওই যে ডাটা বেজের ভাইয়া বললাম
যে বি ওনারা অর একটা ডাটাকে কাউকে রিড দিবে, কাউকে রাইট দিবে, কেউ বুঝতে দেখতে পারবে না, এরকম। ডি। বি এ হতে হবে এ আনঅথরাইজড। এ অ্যান্সার এ। right? হ্যাঁ, দেখেন ডাটা হাইড করা থাকলেও ওর এক্সেস নাই, কিন্তু সে ডিলিট করতে পারবে। ডিলিটিং দ্যাট অবজেক্ট, অবজেক্টের মধ্যে এক্সেস নাই কিন্তু অবজেক্ট ডিলিট করতে পারবে, জানেন? এটা দেখেন আপনি। ইউ হ্যাভ বিন আস্কড, Oh, ইউ হ্যাভ বিন টাস্কড উইথ crafting a long-term security plan that is fairly stable. It needs to define organization security